আমি ভেবেছিলাম এখানে দাঁড়িয়ে ওসমান হাদির প্রিয় কবিতা আমার লেখা যতক্ষণ জমিন সাহেবের পক্ষে এটা আবৃত্তি করবো, কিন্তু আমার আগেই ও আবৃত্তি করে দিয়েছে। তারপরেও বইটার সাথে করে নিয়ে এসেছি, আপনারা যদি শুনতে চান আমি আবৃত্তিটা করতে পারি। অবশ্যই অবশ্যই। ওকে। আমি গান লিখি। আমার জন্য গান লেখা খুব সহজ একটা কাজ। আমি বসলেই হয়তো কাগজ কলম দিলে আমি চট করে এই অডিটোরিয়ামে একটা গান লিখে ফেলতে পারি। ওসমান হাদির মৃত্যুর পর আমি যে কি পরিমাণে চেষ্টা চালিয়ে যাচ্ছি ওসমান হাদিকে নিয়ে কিছু একটা লেখা, স্পেশালি একটা গান লেখা। গানের সুরটাও মাথার মধ্যে আছে, কম্পোজিশনটাও তৈরি হয়ে গেছে, কিন্তু গানটি আমি লিখতে পারছি না। এত এত শব্দ আঁকড়িয়ে বেড়াচ্ছি। ওসমানের জন্য যে পংক্তিমালা গুলো আমি গেঁথে তাকে নিয়ে একটা গান তৈরি করবো, সেটা আমি আসলে আজও পাচ্ছি না। ওসমান হাদির বিষয়ে বলতে গেলে আমি 1929 সালের 15ই ডিসেম্বর কলকাতার অ্যালবার্ট হলে তরুণ কবি কাজী নজরুল ইসলাম, যখন তার বয়স 30 বছর, তাকে জাতির পক্ষ থেকে একটা সংবর্ধনা দেওয়া হয়েছিল। সেই সংবর্ধনা অনুষ্ঠানে ওই সময়ের যত বড় বড় ইন্টেলেকচুয়ালস, মানে নেতাজি থেকে শুরু করে বিজ্ঞানাচার্য প্রফুল্লচন্দ্র রায় থেকে শুরু করে এরকম সবাই উপস্থিত ছিলেন। তো ওখানে বিজ্ঞানাচার্য প্রফুল্লচন্দ্র রায় একটা কথা বলেছিলেন, আমি একটু কোট করি। উনি বলেছিলেন যে ফরাসি বিপ্লবের পর এক একজন ফরাসি অতি মানবে পরিণত হয়েছে। ভবিষ্যতে যখন নজরুল পাঠ হবে, নজরুলকে যখন পড়া হবে, ভবিষ্যৎ প্রজন্ম এরকম অতি মানবে পরিণত হবে নজরুল পড়া। সেই অতি মানবের আকৃতিটা কেমন আমরা দেখেছি 2024-এর গণ অভ্যুত্থানে এসে। আমরা দেখেছি একজন পুলিশ অফিসার স্বরাষ্ট্রমন্ত্রীকে ছবি দেখে বলছে যে ওদেরকে একটারে মারি, পরে বাকিটি যায় না। মানে ওদেরকে গুলি করে শেষ করা যাচ্ছে না, সীসা ঢালা প্রাচীরের মতো ওরা দাঁড়িয়ে যাচ্ছে। এই রক্তপাত যদি বন্ধ হয়ে যেত, আমি ধরলাম প্রথম একদম জুলাইয়ের 20 তারিখের মধ্যে যদি রক্তপাত বন্ধ হয়ে যেত, মানে আমরা আমাদের তরুণরা প্রাণ দেওয়া কিংবা রাস্তা থেকে যদি সরে যেত, হাসিনাকে কি আমরা সরাতে পারতাম? কিংবা এত রক্ত, এই 2000 রক্তপাত যদি না হতো, হাসিনাকে কি সরাতে পারতাম? কিংবা আমরা মনে করি ওই সময় সেনাপ্রধান ছিল হাসিনার অনুগত কেউ একজন, যে একদম হাসিনার মাথায় উঠে এবং পাশে যেমন আজিজ ছিল, সেনাপ্রধান আজিজ যেমন ছিল, সে যদি থাকতো তাহলে কি হতো? আরো প্রাণ দিতে হতো আমাদের। 5ই আগস্টের সকালবেলা পিজি হাসপাতালের গলি থেকে যে গ্রুপটা প্রথম বেরিয়ে শাহবাগ দখল করেছিল, আমি তাদের একজন। সেদিন যদি শাহবাগের ওই মোড়ে আর্মি না থেকে যদি পুলিশ থাকতো, তাহলে আজকে আমি এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে বক্তৃতা দিতে পারতাম। কারণ ঠিক ওই সময় চাংখার বলে ম্যাসাকার হচ্ছে, যে ম্যাসাকারে প্রাণ গেছে। চিঠি লিখেছিল যে ছেলেটা, আনাসরা প্রাণ দিচ্ছে তখন ওখানে। তো আমাদের সন্তানেরা এই যে অতি মানব হয়ে উঠেছিল, ঠিক তেমন এক অতি মানব হচ্ছে আমাদের ওসমান হাদি। সেই অতি মানবের জন্য আমি আজকে গর্ব করে এখানে বলতে পারি যে হাদির জন্য কবিতার প্রথম মঞ্চটা করে দিয়েছিল নজরুল ইনস্টিটিউট। আপনারা হাদির যে আবৃত্তি শোনেন, তার দুই হাত প্রসারিত করে ঝাঁকড়া চুল ধুয়ে ধুয়ে বিদ্রোহী কবির যে আবৃত্তিটা আপনারা শোনেন, সেটা প্রথম নজরুল ইনস্টিটিউটের মঞ্চেই হাদি আবৃত্তি করেছিল। সেদিন হাদির আবৃত্তি দেখে আমার কাছে মনে হয়েছিল কবি নজরুল বিদ্রোহী কবিতা লিখেছেন, কিন্তু এই কবিতার যদি একটা মানবীয় অবয়ব হয়, সেই অবয়বটা হচ্ছে ওসমান। আল্লাহ কি অশেষ মেহেরবানি যে তার সেই প্রিয় কবির কবরের পাশেই তিনি সাহিত্য হতে পেরেছেন। হাদির মৃত্যু নিয়ে আমি শুধু এটুকু বলতে চাই যে হাদিকে যে মানুষটি খুন করেছে, যাদের কথা আমরা জানতে পারছি, তার কি স্বার্থ আসলে?
মানে হাদিকে খুন করে তার কি লাভটা হয়েছে? না সে কোনো আদর্শিক কেউ, না মানে হাদির সাথে তার কোনো বন্ধুত্বের সম্পর্ক বা তার কোনো লেনদেনের সম্পর্ক ছিল। কেন হাদিকে খুন করা হলো? হাদি তো মানে একটা খুব মৃত্যুর আগের দিন পর্যন্ত খুব সাদা মাটা একটা মানুষ, যে ইনসাফের কথা বলছে, যে নতুন বাংলাদেশের চিন্তার কথা বলছে। হাদি কি এমন কথা বলেছে যে হাদিকে মেরে ফেলতে হবে? এবং তাকে যারা মেরেছে তারা কারা? কিন্তু প্রফেশনাল কিলার, পয়সার বিনিময়ে তাকে হত্যা করেছে। কিন্তু এই যে পয়সাটা দেওয়া হয়েছে এবং হাদিকে স্তব্ধ করে দেওয়ার পেছনে যেই থট, যেই চিন্তা, যেই ষড়যন্ত্র, আপনারা জানলে অবাক হবেন। সেই ষড়যন্ত্র তৈরি হয়েছিল 1905 সালে বঙ্গভঙ্গের কালে, যখন এই জমিদার হিন্দুরা তীব্রভাবে বিরোধিতা করেছিল এই বঙ্গকে মানে ভাগ করার বিষয়, এবং তারা এটা রোধ করতে পারে নাই। তাদের সেই যাতনা, বাংলাদেশ নামক একটা স্বাধীন রাষ্ট্র এখানে তৈরি হয়েছে, পাকিস্তান তৈরি হয়েছে, বাংলাদেশ তৈরি হয়েছে, এটা তারা কখনোই বুঝতে পারে নাই। তাই বাঙালি জাতীয়তাবাদের নামে আমাদেরকে অনবরত একটা অপারেশনের মুখোমুখি হতে হয়। আমাদেরকে অপারেশন, আমাদের উপর আগ্রাসন চালিয়ে রাখা হয়, যাতে আমরা কোনোভাবেই আমাদের প্রকৃত পরিচয় নিয়ে না দাঁড়াতে পারি। হাদি আমাদের অনেক বড় উপকার করে দিয়েছে। বাংলাদেশিজম, বাংলাদেশবাদ বা বাংলাদেশি ইজম বলতে যেটা আমরা এতদিন আসলে চিন্তা করতাম, কিংবা বই মানে পত্রে আমরা লেখার চেষ্টা করতাম, বোঝানোর চেষ্টা করতাম যে বাংলাদেশবাদটা কি, হাদি সেটা তার নিজের জীবন দিয়ে আমাদের সামনে উদাহরণ তৈরি করে দিয়েছে। আমরা এখন দেশবাসী সহজেই বুঝতে পারি যে আমাদের আসলে কি প্রয়োজন, আমাদের দেশটা কিভাবে স্বাধীন হবে, কিসের উপর দাঁড়াতে হবে এই দেশকে। হাদি সেই দিক নির্দেশনা আমাদেরকে দিয়ে গেছে। ওসমান হাদির মৃত্যু নিয়ে তার জানাজার সামনে দাঁড়িয়ে সেদিন তার প্রধান কমরেড জাবের যে কথা বলেছিলেন, জাবের যে স্লোগান দিয়েছিলেন, আমি মনে করি এটাই বাংলাদেশের স্লোগান, এবং আগামী বাংলাদেশের ভবিষ্যৎ গতিপথ হচ্ছে সেই স্লোগানের মধ্যেই লুকিয়ে আছে। দিল্লি না ঢাকা, ঢাকা আজাদি না গোলামি, আজাদি। একদম স্পষ্ট করে হাদি বলে দিয়েছে। আমাদেরকে অপারেশন করার জন্য আসলে আমেরিকা এখানে সরাসরি আসবে না, আমাদের দেশ আবার পাকিস্তানও হয়ে যাবে না, আমাদের দেশ হিন্দুস্তান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যে কোনো সময়, যে কোনো দিন হিন্দুস্তান হয়ে সম্ভাবনা আছে। আমরা সেই গান প্রান্তে পৌঁছে গিয়েছিলাম। ওসমান হাদিরা, আমাদের জুলাই যোদ্ধারা, আমাদের জুলাই শহীদরা সেখান থেকে আমাদেরকে রক্ষা করেছে। নাহলে আজকে এখানে প্রাণ ধরে এইসব কথা বলতে পারতাম না। যাই হোক, ওসমান হাদির ভীষণ প্রিয় কবিতা, আমার সৌভাগ্য যে আমার কোনো একটি কবিতা তার প্রিয় কবিতার মানে তার প্রিয় কবিতা হয়েছিল, যার কারণে আমাকে বিভিন্ন মঞ্চে সে আমাকে এটা ডাকতো এই কবিতাটা আবৃত্তি করতে। প্রথম আবৃত্তি করেছিলাম ঠিক 5ই আগস্টের পর আমরা একটা ওসমান হাদি একটা গণসেজদার আয়োজন করেছিল শাহবাগে, যে শাহবাগ থেকে ফ্যাসিবাদের উত্থান হয়েছিল। কি আইডিয়া, কি চমৎকার আইডিয়া! সেই শাহবাগের মাটিতে আল্লাহর প্রতি শুকরিয়া জানিয়ে একটা সেজদার আয়োজন করেছিল ওসমান হাদি। সেদিন আমরা সেই শাহবাগে সবাই সেজদা করেছিলাম আল্লাহর প্রতি শুকরিয়া জানিয়ে, এবং আমি বলেছিলাম যে আজকে শাহবাগের মাটি আজকে পবিত্র হলো।